মাননীয় সভাপতি, সভায় উপস্থিত এনভিএফ এবং হোমগার্ড কর্মচারীদের প্রথম রাজ্য সম্মেলনের প্রধান অতিথি শ্রী ধীতিমান সরকার আইপিএস মহাশয়, সভায় উপস্থিত আমার নেতা, আপনাদের নেতা, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, সহযোগী পুলিশ কর্মীরা, আমাদের পরিবারবর্গ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, তাদের পরিবারবর্গের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, কোঅর্ডিনেটর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, সভায় উপস্থিত কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার আমার ছোট ভাই রুহুল আমিন, সভায় উপস্থিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জয়েন্ট কনভেনার আমার ছোট ভাই মুজাহিদ, আজ যাদেরকে নিয়ে রাজ্য সরকারের নির্দেশকে মেনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি পরিচালিত হচ্ছে, স্টেট ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, সভায় উপস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার জন্য গঠিত ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা ওয়েলফেয়ার কমিটির কনভেনার এবং জয়েন্ট কনভেনারগণ, এনভিএফ এবং হোমগার্ডদের রাজ্য কমিটির সভাপতি, সম্পাদক, অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন জেলার জন্য গঠিত হোমগার্ড এবং এনভিএফ বাহিনীর ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, আর সারা পশ্চিমবঙ্গ থেকে আসা, সাগর থেকে পাহাড়, বাংলাদেশ সীমান্ত থেকে বিহার সীমান্ত, ঝাড়খণ্ড সীমান্ত, উড়িষ্যা সীমান্ত, প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের এনভিএফ এবং হোমগার্ড কর্মচারী বন্ধুগণ, আমার ভাই এবং বোনেরা এবং অন্যান্য সকলকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। আগামী দিনগুলো আপনাদের নীরব অবস্থায় আপনাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন এবং কর্মজীবন অতিবাহিত হন। 2020 সালের 26শে আগস্ট সেদিনকে যে শিশুটার জন্ম হয়েছিল, সেই শিশুটা আজকে 18-20 বছরের যুবকে, 22 বছরের যুবকে পরিণত হয়েছে। আজকে যে সম্মেলন, এই সম্মেলনে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা ইউনিট নেই যেখান থেকে অন্তত একজন আসেননি। আর আমি আমার রাজ্য কমিটি শান্তনু বাবু সঠিকভাবে এই মেদিনীপুরকে বেছে নিয়েছিলেন রাজ্য সম্মেলনের জায়গা হিসেবে, কারণ আপনারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করেছেন, যে জেলার প্রবেশ করার আগে মাটিতে হাত দিয়ে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানাতে হয়। এই মেদিনীপুর জেলা সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই মেদিনীপুর জেলা ব্রিটিশদের হাত থেকে কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করতে হয় সেই শিক্ষা সারা ভারতবর্ষকে দিয়েছে। এই জেলা 80 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরাকে জন্ম দিয়েছে। 80 বছর বয়সে যে বৃদ্ধা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে, যখন ভারতবর্ষে বন্দে মাতরম ধ্বনি দেওয়া অপরাধ ছিল, সেই বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে 80 বছরের বৃদ্ধা তেরঙ্গা পতাকাকে নিয়ে, জাতীয় পতাকাকে কাঁধে তুলে নিয়ে ব্রিটিশের পুলিশ সামনে এগিয়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই জেলা
অধিকারী মাত্র 19 বছরের বালক, যিনি প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ, যিনি হাসতে হাসতে ব্রিটিশের দড়ি গলায় দিয়ে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে ফাঁসির মঞ্চে নিজের জীবনকে বিসর্জন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য। এই জেলায় যে সদনে আপনি দাঁড়িয়ে আছেন, সেই প্রদ্যোৎ স্মৃতি ভবন, সেই প্রদ্যোৎ বাবুকে, প্রদ্যোৎ স্বাধীনতা সংগ্রামীকে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ নত মস্তকে সম্মান জানায়। স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে তার ত্যাগকে মনে রেখে এই মেদিনীপুরে অজস্র ঘটনা ঘটেছে। সেই মেদিনীপুরে আপনাদের আজকের এই রাজ্য সম্মেলন, আমি বিশ্বাস করি আপনাদের রাজ্য সম্পাদকরা আমাদের সবিতা এবং যে টোকন, যে দাবিগুলো, যে 21টা দাবি, এনভিএফ এর 11টা দাবি, হোমগার্ড পুলিশ কর্মচারীদের 10টা দাবি আপনাদের সামনে উত্থাপন করলো। এই মাটি হচ্ছে উপযুক্ত মাটি। যে মাটিতে আপনারা সেই দাবিগুলো করলেন, দেখবেন আপনাদের এই দাবি কিন্তু পূরণ হবে। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আজ আমাদের এই জেলার পুলিশ সুপার সাহেবকে। আমি যখন জেলায় যখন মিটিং করতে যাই, আমার যদি 2-3 জন সাহেবের কথা মনে পড়ে, এসপির কথা মনে পড়ে, আমার পশ্চিম মেদিনীপুরের উদাহরণটা আসে। আমি বিভিন্ন জায়গায় বলি, পশ্চিম মেদিনীপুরের বড় সাহেবের মতো সাহেব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেদিনকে পশ্চিমবঙ্গের অন্তত অর্ধেক জেলায় 50% জেলায় এরকম এসপি পাবো, সেদিনকে আমাদের মতো কনস্টেবল, এসআই, হোমগার্ড, এনভিএফ, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, কর্মবন্ধু, এদেরকে কিন্তু একটু হলেও মাথা উঁচু করে বাঁধতে পারবে। একই পথ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, একজন এসপি ভাবছেন আমার সিভিক ভলান্টিয়ারটার বেতন কি করে বাড়বে, একজন এসপি ভাবছেন হোমগার্ডটা কি করে ভাববে, আর একজন এসপি ভাবছেন সঠিক সময় সেলুট দেয়নি, হোমগার্ডটাকে কি করে আমি সাসপেন্ড করবো, প্রসিডিং করবো, তার বেতন কেটে নেব। একটাই পথ, একই আইন। তো আমি আশা করব সেই সংখ্যা কিন্তু বাড়ছে। আমার 37 বছর চাকরি, অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক সরকার দেখেছি, অনেক পুলিশ মন্ত্রী দেখেছি, অনেক সাহেব দেখেছি, অনেক এসপি ডিআইজি দেখেছি। আমি বাম রাজত্বের, বিশেষ করে এসপি সাহেবদের যে অত্যাচার, কথায় কথায় যেভাবে আক্রমণ আসতো, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে আমাদের কর্তৃপক্ষের ব্যবহারের কিন্তু পরিবর্তন হয়েছে। আমি দেখিনি আমার 37 বছর চাকরিতে যে পুলিশের এত গুরুত্ব। পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী যদি কোনো কর্মচারীর কথা ভাবেন, 56টা ডিপার্টমেন্টের মধ্যে সব থেকে প্রথমে ভাবেন কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টের কর্মচারীদের কথা। একটা জেলার উন্নয়ন কিভাবে এগোবে, ডিএম সাহেবের সঙ্গে সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে সঙ্গে সমান দায়িত্ব থাকে আমার জেলার পুলিশ সুপারদের মতামত এবং গুরুত্ব পায় আমাদের রাজ্যের উন্নতির ব্যাপারে। এটা দেখিনি কোনোদিন। কন্যাশ্রী, যুবশ্রী, অনেক শ্রী, যত উন্নয়ন চলছে, কোন উন্নয়ন পুলিশকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে না। পুলিশের এত গুরুত্ব আমি 37 বছরে কোনোদিন দেখিনি, যা এই রাজত্বে দেখতে পাচ্ছি। তাহলে এই যে গুরুত্ব সরকার আমাদের দিচ্ছেন, আমাদের দায়িত্বটা বেড়ে যায় না? আমরা যে র্যাঙ্কে চাকরি করি, আমাদের বেতন যার যা হোক, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। এই কথাটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমরা যারা পুলিশে কাজ করি, আমরা যারা সহায়ক পুলিশে কাজ করি, আমাদের মনে রাখতে হবে আমরা এমন কোনো কথা বলবো না, আমরা এমন কোনো কাজ করব না যে কাজটার জন্য আমার
রাজ্যের মুখ্যমন্ত্রীর মাথা মতো হতে পারে। আমরা এমন কোনো ব্যবহার করব না যার জন্য বিরোধী পক্ষের কাছে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হতে পারে, যার জন্য আমার ডিজি সাহেবের মাথা নত হতে পারে, আমার পশ্চিম মেদিনীপুরের বড় সাহেবের মাথা নত হতে পারে। আর আমরা যারা ওয়েলফেয়ার কমিটি করি, যারা সিভিক ভলেন্টিয়ারদের কথা বলি, যারা কনস্টেবলদের কথা বলি, যারা মৃত পুলিশ কর্মীর পরিবারের চাকরির কথা বলি, তাদের নেতা শান্তনু বাবুকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে উত্তর দিতে হতে পারে। এই কথাগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আমি বিশ্বাস করি সবিতা এবং টোটর যে দাবিগুলো পেশ করলো, এর প্রত্যেকটা দাবি যুক্তিযুক্ত। আপনারা সরকারের হাতকে শক্ত করুন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, শান্তনু বাবুর প্রতি আস্থা রাখুন, দেখবেন আপনাদের একটা একটা দাবি ঠিক মিটে গেছে। 2003 সাল মেদিনীপুরে আমার পোস্টিং ছিল, পুলিশ অ্যাসোসিয়েশন অফিসে থাকতাম। সুবল বাবু বলে এক 65 বছরের হোমগার্ড ছিলেন, মোহনপুরে বাড়ি। উনি কাঁদতে কাঁদতে বললেন, বিজিত বাবু আর 3 মাস চাকরি আছে, বাড়ি গিয়ে কি করবো, এই অল্প বেতন, রিটায়ারের দিন সরকার মাত্র 50,000 টাকা দেবে। সেই কথাটা আমি ভুলিনি। সেই 3 সাল আর 2020 সাল 17-18 বছর কিন্তু বেরিয়ে গেছে। ওয়েলফেয়ার কমিটি তৈরি হওয়ার পর শান্তনু বাবুকে বলেছিলাম, 8ই অক্টোবর পশ্চিম মেদিনীপুরে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রকাশ্য সমাবেশ হয়েছিল। সেখান থেকে ফিরে প্রথম শান্তনু বাবুর কাছে বলেছিলাম, 10 দিনের মধ্যে আপনাদের 50,000 টাকা বেড়ে 3 লক্ষ টাকা হয়েছিল। আমরা জানি হোমগার্ড এবং এনভিএ আজকে আমাদের পুলিশ বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ। তাদেরকে বাদ দিয়ে আজকে পুলিশ বাহিনীর কথা ভাবা যায় না, তাদেরকে বাদ দিয়ে পুলিশ প্রশাসনের কথা ভাবা যায় না। তাই আপনাদের দাবির প্রতি আমরা কিন্তু একমত। আর একটা দাবি আছে, যে দাবিটা আপনাদের রাজ্য কমিটিগুলো করেনি। আমি বিভিন্ন জেলায় গেছি, আমি সাহেবদের সঙ্গে কথা বলেছি, তারা একটা কথা বলেছেন, বিজিত বাবু শান্তনু বাবুর সঙ্গে কথা বলুন, আমাদের মুখ্যমন্ত্রী নলেজে দেন। 2006-07 পর্যন্ত আমাদের এনভিএ বাহিনী হোম ডিপার্টমেন্টের অধীনে ছিল। যেদিনকে হোম ডিপার্টমেন্টের হাত থেকে এনভিএ বাহিনী চলে গেছে, এনভিএ বাহিনীর দুঃখ দুর্দশা বেড়েছে, তাদের ফাইল আর এগোতে চায় না। আমি স্যারকে অনুরোধ করব, ইমিডিয়েট স্যার, এর জন্য সরকারের একটা টাকাও খরচ হবে না, একটা অর্থ ব্যয় করতে হবে না। আমাদের এনভিএ বাহিনীর লোকেরা যাতে পুনরায় হোম অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আসতে পারে, দয়া করে দেখুন স্যার। আরেকটা দাবি, আমাকে আপনারা বিভিন্ন মিটিংয়ে করেছেন, অথচ কাগজে নেই। আপনারা বলেন, আপনারা আমাকে পোশাক দেখিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে, যে আপনাদের মেয়েরা কি ঝাঁকি পোশাক পায়। মেদিনীপুরে দেখিয়েছেন যে জামাটা পান, যে প্যান্টটা পান আপনারা ব্যবহার করতে পারেন না। তাই আপনারা দাবি করেছেন, রাজ্য সরকার যেমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সমস্ত পুলিশ কর্মীর পোশাকের পরিবর্তে টাকার দাবি মেনে নিয়েছিলেন। আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যেন সেই বার্তা যায়, টাকা দেওয়া হয় পোশাকের পরিবর্তে। তাহলে ম্যান পাওয়ার মিসইউজ হবে, কম হবে, গাড়ি মিসইউজ কম হবে, অথচ হোমগার্ড এবং এনভিএ বাহিনী যে পোশাক পাবে সেই পোশাকটা তারা ব্যবহার করতে পারবে। টোটল বলছিল কয়েকদিন আগে, স্যার দেখুন এই পোশাকটা, এটা দিয়ে বাজারের ব্যাগ তৈরি হতে পারে, এটা কোনো হোমগার্ড বাহিনীর লোকের বা এনভিএ বাহিনীর লোকের পোশাক তৈরি হতে পারে না। আমরা জানি অনেকের বিরোধিতা করেছিলেন, পুলিশের যখন পোশাকের পরিবর্তে টাকা চালু হলো, অনেকে বিরোধিতা করেছিলেন। যারা 10 to 30% টাকা নিজের পকেটস্থ করতেন, পোশাক বন্ধ হয়ে গেলে সেই কমিশনের টাকা যাদের বন্ধ হয়ে যাবে, তারা বিরোধিতা করেছিলেন। আমি স্যারকে বলেছিলাম, অর্ডার হওয়ার 7 দিন আগে আমার ব্যারাকপুরের অনেকে খবর পেয়ে গেছিলেন যে পোশাকের পরিবর্তে টাকা হবে। সেই পোশাক 7 দিনের মধ্যে কয়েক কোটি টাকার পোশাক নিয়ে ব্যারাকপুরের
স্টোরে রেখে দেওয়া হয়েছে, আজও পড়ে আছে, আজও পড়ে আছে। এই অবস্থায় কিন্তু চলছে। আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু সংঘবদ্ধ হন। দেখবেন একটা একটা দাবি আপনাদের নিশ্চয়ই পূরণ হবে, একটা একটা দাবি নিশ্চয়ই পূরণ হবে। কিন্তু আমার খারাপ লাগে কখন জানেন, এক এক সময় আপনারা বিভ্রান্ত হয়ে যান। আপনারা যা কিছু ফেসবুকে দিয়ে দেন, আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনারা বিভিন্ন রকম যে কথাগুলো আমাদের বলা উচিত নয় সেই কথাগুলো বলে ফেলেন। আর আমরা যারা সরাসরি ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দেই, নেতা কেউ নেই আমাদের, আমরা প্রতিনিধি। সরকার মনে করেছেন আমরা কিছুদিনের জন্য আপনাদের অভাব অভিযোগ সরকারের কাছে শান্তনুবাবুর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা, যেদিন তাদের মনে হবে যে আমরা করছি না, সেদিনকে আমাদের কিন্তু সরে যেতে হবে। কোনো জেলায় কোনো ইউনিটে ওয়েলফেয়ার কমিটির কোনো নেতা নেই, সবাই আমরা প্রতিনিধি মাত্র। আপনাদের অভাবের কথাগুলো, দুঃখের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। কিন্তু সেই কাজকে আমরা সঠিকভাবে করছি? আমরা যেভাবে দাবি করি, আমরা অনেক ক্ষেত্রে যারা ওয়েলফেয়ার কমিটিতে নেতৃত্ব দিই কাজগুলো করিনি। আমি দুঃখের সঙ্গে বলছি, কালকে বলছিলাম, কালকে প্রায় 8:30 পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে ছিলাম। আমি বলছিলাম যে আমরা কাজ করি না। আমাদের প্রায় 5 লক্ষ পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মী আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খারাপ ভাবতে পারেন, এখনো আমরা 25% বেশি পুলিশ কর্মী বা সহযোগী পুলিশ কর্মীর কাছে পৌঁছাতে পারি। কেন কেন আমরা যাচ্ছি না? কেন এত মানুষ অবহেলিত থাকছে? কেন এত লোকের কাছে ওয়েলফেয়ার কমিটিকে সরকারের বার্তাগুলো আমরা পৌঁছে দিতে পারছি না? এটা আপনাদের ভাবতে হবে। আমরা গুটি কয়েক লোককে নিয়ে চলছি। মেদিনীপুরে গেলে তারা, বাঁকুড়ায় গেলে তারা, জলপাইগুড়ি গেলে তারা, অথচ কিন্তু আমরা ভাবি না যে আরো বেশি মানুষকে আমাদের সংঘবদ্ধ করতে হবে। রাতে মুখ্যমন্ত্রী খবর রাখেন যে শান্তনুবাবুকে পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, তাদের পরিবারের লোকেরা নেতা হিসেবে মানে কিনা, তার কথা শোনে কিনা, তার অধীনে কত লোক আছে। যদি তার কাছে খবর থাকে যে শান্তনুবাবু ডাকলে 200-400 বেশি লোক হয় না, তার বার্তা যায় না, শান্তনুবাবু শত চেষ্টা করলেও কিন্তু আপনাদের দাবি আদায় করতে পারবেন না। যদি আমার এসপি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলকে এই জেলার লোকেরা মানে না, শ্যামল যায় না, শুধু লাইনে ঘোরাঘুরি করে, দেখবেন এসপি সাহেবের কাছে খবর থাকবে, শ্যামল বা শুকুর এরা যখন যাবে 2 ঘন্টা বসে থাকলেও বলবেন বসতে বলো, আজ নয় কাল আসো। আর যদি সাহেবের কাছে খবর থাকে যে শ্যামলের সারা মেদিনীপুর জেলায় কিন্তু লোক ভালোবাসে, শ্যামলের কথার মূল্য আছে, 10টা লোক বসে থাকতে থাকতে বলবেন ঠিক আছে শ্যামলের অনেক কাজ আছে, আমি 2 মিনিট কথা বলি। একইভাবে ডিজি সাহেব যদি খবর থাকে, সিপি সাহেবের কাছে খবর থাকে ক্যালকাটা পুলিশে যে রুগুলের সঙ্গে লোক আছে কিনা, বিজিতা সড়ক ঠিক আছে কিনা, কত টাকা পকড়স্থ করে কত লোককে ভুল বোঝায়, সে ডাকলে লোক আসবে কিনা। চক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্যারকে বলছিলাম একটু আগে, আমাদের বড় সাহেবকে, যে এমন চক্রাও যে যারা ওয়েলফেয়ার কমিটিটাকে খেয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা ধ্বংস হয়েছে। অবশ্য তারা ওয়েলফেয়ার কমিটির শান্তনুবাবু বিজিতার সড়ক ছোটাটার দিকে হাত বাড়িয়েছিল। প্রতিনিয়ত ওরা চক্রান্ত করে চলেছে। যারা মনে করে পুলিশের চাকরিটা ব্যবসা, তারাই ওয়েলফেয়ার কমিটিটাকে মানবে না, তারা মুখ্যমন্ত্রীর সততাকে মূল্য দেবে না, তারা শান্তনুবাবুর লড়াইকে মূল্য দেবে না। এই কথাগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আপনারা আলিপুরদুয়ার থেকে 17 জন এসছেন, দার্জিলিং থেকে 40 জন এসছেন। আপনারা কতজনের প্রতিনিধি হিসাবে এসছেন? দার্জিলিং জেলায় কম করে 8 থেকে 10 হাজার আছে সহায়ক পুলিশ কর্মী। যে 40 জন এসছেন, আপনাদের কি দায়িত্ব? ফেরাম দিলাম, বাড়ি চলে গেলাম না। আপনারা প্রতিনিধি হিসাবে এসছেন। এখানে কি আলোচনা হলো, কে কে ছিল, কি দাবি উত্থাপন হলো, সবকিছু আপনাদের এই 40টা লোকের বা আলিপুরদুয়ারের 17টা লোকের দায়িত্ব সেই জেলার প্রত্যেকটা মানুষের কাছে, তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আমরা করি না। যতদিন ফাঁকি দেবেন ততদিন নিজেরা ফাঁকিতে পড়বেন। আমি এমন কথা বলতে পারবো না যে কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে, শুধু হাততালি দেবেন। যে কথাগুলো শুনলে আপনার ভালো লাগবে,
আপনি হাততালি দেবেন সেই কথা বলতে পারবো না। আর 1 বছর 2 মাস চাকরি আছে, চলে যাব। তো আপনাদেরকে শেষ দিন পর্যন্ত একই কথা বলবো। আমার 37 বছরের অভিজ্ঞতা, 59 বছর বয়স। আমি একটা কথা বুঝেছি যে আমরা যারা পুলিশে কাজ করি, যে র্যাঙ্কে কাজ করি, আমাদের সংঘবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। 6 অক্টোবরের আগে পর্যন্ত ওয়েলফেয়ার অফিসে লোক আসা বন্ধ হয়ে গেছিল, লোক কমে যাচ্ছিল। অনেকে ভাবছিল ওয়েলফেয়ার উঠে গেল, শান্তনুবাবু শেষ। বিজয় সরৌতকে আইবি থেকে মেদিনীপুরে পোস্টিং করে দিয়েছে। বিনীত গোয়েল সাহেব শেষ। বিনীত গোয়েল আর বিজয় সরৌতের একদিনে পোস্টিং হয়ে গেল। একটা দুষ্ট চক্র কাজ করছে ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের পুলিশ বাহিনীতে থেকে বলতে ঝান্ডা উড়া দো, ওয়েলফেয়ার का झंडा उड़ा दो। 6 অক্টোবর কি বললেন মুখ্যমন্ত্রী? আমরা অক্সিজেন পেলাম। কে বলতে পারবেন? বডিগার্ড পুলিশ লাইনে কি বললেন? যে রাজা যাচ্ছে কুত্তা বুকবুক করছে, এই কথার পরে আর কোনো কথার কোনো দরকার আছে? শুধু এই কথাটার জন্য আপনারা সবাই 1 সেকেন্ড প্রত্যেকে হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান, শুভেচ্ছা জানান। ওটাই সারা পশ্চিমবঙ্গ পুলিশ সহায়ক পুলিশ কর্মীদের অক্সিজেন জুগিয়েছে। যারা ভেবেছিল ওয়েলফেয়ার কমিটি শেষ, শান্তনু সিনহা বিশ্বাস শেষ, তারা দেখলো 12টা-14টা লোক বিভিন্ন জায়গা থেকে পরিবার পাঠিয়ে ভবানী ভবন বিক্ষোভ করলো। 1.5 ঘন্টার মধ্যে মনে মনে তদন্ত হয়ে গেল। শান্তনুবাবুর বুদ্ধিতে বিজিতা সনদ নিয়ে এসে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নাকি ভবানী ভবনে করেছে। যে ডিপার্টমেন্ট আমাকে খাদ্য দেয়, আমার পরিবারকে বাঁচায়, সেই ডিপার্টমেন্টের প্রতি আমরা বেইমানি করি না। রাতে মুখ্যমন্ত্রী আমাদের চিনিয়েছেন, পুলিশ বাহিনী আমাদের মর্যাদা দিয়েছে, সেই বাহিনীকে আমরা ছিনিমিনি খেলতে পারি না। তার প্রমাণ শান্তনুবাবু করে ছেড়েছেন, প্রমাণ দিয়েছেন। যার কর্তৃত্ব দেখেছেন 6 অক্টোবর বডিগার্ড পুলিশ লাইন আমি জীবনে ভুলতে পারবো না যতদিন নিঃশ্বাস থাকে। নিচুতলার পুলিশ কর্মীদের কাছে এভাবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ান আমি আমার জীবদ্দশায় দেখিনি, আমি আমার চাকরি জীবনে দেখিনি। তা আপনাদের ভাবতে হবে, আমাদের সঠিক কাজটা করতে হবে। দাবি নিশ্চয়ই আদায় হবে। আমি একটা একটা করে দাবি বলবো না, আমি বলছি এই দাবিগুলো দেখবেন, একটা একটা করে আমাদের হোমগার্ড ইনভিউদের দাবি নিশ্চয়ই আদায় হবে। তাই আপনাদেরকে বলবো সংঘবদ্ধ হন। রাজনৈতিক চক্রান্ত চলছে। এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের ডাক্তার, এক ধরনের তথাকথিত বুদ্ধিজীবী। আমি স্যারের সামনে বারবার বলেছি, যতদিন চাকরিতে থাকবো, ওয়েলফেয়ার কমিটির মাইক পাবো, আমি প্রশ্ন করব বুদ্ধিজীবী কারা, কারা বুদ্ধিজীবী আর কারা বুদ্ধিজীবী নয়, কোন কাজে বুদ্ধি লাগে না। আপনারা বলুন তো, জুতা সেলাই করতে বুদ্ধি লাগে না? লাগে কি লাগে না? রান্না করতে বুদ্ধি লাগে না? ট্রাফিকে ডিউটি করতে বুদ্ধি লাগে না? বড় সাহেব এত সুন্দর করে পশ্চিম মেদিনীপুর চালাচ্ছেন, বুদ্ধি লাগে না? শান্তনুবাবুর বুদ্ধি লাগে না? আপনাদের বুদ্ধি লাগে না? আপনারা যে কাজ করেন, ডিউটি করার জন্য জুতাটা পালিশ করেন, বুদ্ধি লাগে না? কিসের জন্য শুধু বুদ্ধি লাগে? কারা বুদ্ধিজীবী? আর এক শ্রেণীর সাংবাদিক যারা বিক্রি হয়ে গেছে। আমি সন্দেশখালীতে নিজে দেখেছি, বড় বড় মিডিয়ার লোকেরা ব্যাগে টাকা নিয়ে গিয়ে বিলি করেছে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। আমি নিজে দেখে এসেছি, আদিবাসী সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মেয়েদেরকে টাকা দিয়ে বলছে তোমরাই অভিযোগ করো। সেই বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকগুলো আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে লেগেছে। আপনাদের সংঘবদ্ধ হতে হবে। শান্তনুবাবু বলছিলেন, বিজিতদা
আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি 72 ঘন্টার নোটিশ, আমাকে 72 ঘন্টার টাইম দিন। আমি সারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ থেকে 50,000 লোক নিয়ে আসবো। ধর্মতলায় জমায়েত হবে, প্রত্যেকে রাতে মোমবাতি থাকবে, আমরা প্রত্যেকে হাঁটতে হাঁটতে আরতি করে যাব, আরো এগিয়ে আমরা খড়দা পর্যন্ত যাব। আমাদের বাড়ির মেয়ে যে মহিলা ডাক্তার রেপ হয়েছে, মারা রয়েছে, তাকে আমরা সমবেদনা জানাবো। যে বা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাইবো, তার ফাঁসি চাইবো। আর কি চলছে? যারা রাজনীতি করছেন, যারা ভোটের রাজনীতি করছেন, যাদের অস্তিত্ব নেই, যাদের টিআরপি বাড়ানোর জন্যই চেষ্টা, তারা কিভাবে পুলিশ কর্মীদেরকে আক্রমণ করছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি মুর্শিদাবাদে গেছিলাম, আমি জঙ্গিপুরে গেছিলাম। মিটিং শেষ হওয়ার পর বাড়ির মহিলারা বলতে, বিজিত দা আমাদের কথা আছে। আমি বললাম বলুন। বললো আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেতে চাইছে না। আমি বললাম কেন? বলছে তার সঙ্গে সিভিলের যে ছেলে মেয়েরা পড়ছে 7, 8, 9, 5, 6-এ, তারা আমাদের বাড়ির ছেলে মেয়েদের বলছে, তোর বাবা পুলিশ, তোর বাবা মার্ডার করেছে, তোর বাবা দর্শন করেছে। আমার ছেলে মেয়েরা বাড়ি ফিরে এসে পরের দিন আর স্কুলে যেতে চাইছে না। রাজনীতিটা কত গভীরে দেখেছেন? কত গভীরে দেখেছেন? এতে সব থেকে সিদ্ধহস্ত আমাদের বিরোধী দলনেতা, আমি নাম করে বলছি, শুভেন্দু অধিকারী। আজ থেকে 8 মাস আগে বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, তার কাছে তথ্য আছে সারা পশ্চিমবঙ্গে আমার কতগুলো ফ্ল্যাট আছে, কোথায় কোটি কোটি টাকা আছে, কোথায় কত জায়গা কিনে রেখেছি। আমি যেদিন এই কথাটা টিভিতে শুনছিলাম, আমার ছেলে আর আমার স্ত্রী কাছে ছিল। আমার ছেলে আর স্ত্রী হাসতে হাসতে লুটে পড়েছিল। ভগবানের দেবী বলছে, এই কালী ঠাকুরের মূর্তি আছে বলছি, হাসতে হাসতে লুটে পড়ছে। আমি পরের দিন ফিরলাম কলকাতায়। আমি বলতে শুরু করলাম যে আমাদের বিরোধী দলনেতা যদি প্রমাণ করতে পারেন যে আমার 10 ডিসমিল জায়গা যেখানে আমি থাকি, তার বাইরে যদি কোথাও সারা পৃথিবীতে 1 ডিসমিল থাকে, তাহলে শুভেন্দু অধিকারীকে আমি পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে সব তাকে আমি দান করে দেবো। আজও একই কথা মেদিনীপুরে বলছি। কয়েকদিন আগে টিভিতে বলছিলেন মেদিনীপুরের মানুষ নাকি তাকে খুব ভালোবাসে। ভোটের 3-4 দিন আগে ওনাকে মেদিনীপুরের মানুষ কত ভালোবাসে আমার থেকে বেশি আর কেউ জানে না। উনি আমার বড় সাহেবকে আক্রমণ করেছিলেন। আমাকে অনেকে বলছিল, বিজিতা মুখ খুলবেন না। আমি বললাম মুখ্যমন্ত্রীর কথাটাকে মূল্য দাও। বলো তার মানে? রাজা হেঁটে যাচ্ছে, কুকুরটা ভুক ভুক করছে। উনি টিআরপি বাড়ানোর জন্য এই কথাগুলো বলেন। ওনার টিআরপি 0। উনি মাঝে মাঝে মিডিয়াকে পুলিশের বিরুদ্ধে, শান্তনুবাবুর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, যারা ভালো চান পুলিশে, যারা পশ্চিমবঙ্গের ভালো চান তার বিরুদ্ধে বলে নিজের টিআরপি বাড়ানোর চেষ্টা করেন, একটু মিডিয়াতে দেখার জন্য। উনি আতঙ্কে ভুগছেন। দিলীপ ঘোষ কি খেয়ে ফেলবে? সুকান্ত ভট্টাচার্য উনাকে খেয়ে ফেলবে? কেন্দ্র সরকার কি খেয়ে ফেলবে? এই আতঙ্কে ভুগছেন। আর ভেসে ওঠার জন্য আমাদের নামগুলো বলেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা শক্তিশালী হন, ভয় পাবেন না। মেদিনীপুরের লোক মেদিনীপুরে সভা করছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে আপনারা এসছেন। সৎ পথে থাকতে হবে। এমন কাজ আমরা করব না যাতে আমাদের মাথাটা নত হতে পারে আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের সাহেবদের। দেখবেন সব দাবি আদায় হবে, আমরা সংঘবদ্ধ হব। কেউ ভাবতে পারেনি, আমি শান্তনুবাবুকে বলছিলাম যে বিএড কর্মী, হোমগার্ডের কর্মী, হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে তাদের দাবি মাইকের মাধ্যমে বলবে, এটা কেউ কিন্তু ভাবতে পারছিলেন না এটা আমাদের মুখ্যমন্ত্রীর দান। ব্যারাকপুরে 32,000 লোক হয়েছিল, 30-32,000। তার প্রথম বক্তা কে ছিলেন জানেন? সিভিক ভলেন্টিয়ার। দ্বিতীয় বক্তা ছিল ভিলেজ পুলিশ। ভাবা যায়, একটা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ তাদের প্রতিনিধিত্ব করছে, তাদের কথা বলছে। আজকে টোটন বললো, সবিতা বললো, এটা তাদের নিজের কথা নয়, এটা আপনাদের কথা। এটাই মনে করবেন আমাদের সরকারের দেওয়া সব থেকে বড় উপহার আপনাদের, আমাদের জন্য। আগামী 8 তারিখ
আমরা বহরমপুর যাব, সেখানে আমাদের রিভিউ মিটিং আছে। আপনারা আনন্দিত হবেন। আগামী 3রা জানুয়ারি আমাদের কর্মবন্ধুরা যারা 3000 টাকা বেতন পেত, যারা সারা জীবন বোনাস পেত না, শান্তনুবাবুর চেষ্টা, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে গত 2 বছর তাদের জন্য 3000 টাকা বোনাস আদায় করা সম্ভব হয়েছিল। তাদের বেতন 1 লাখে 3000 টাকা থেকে 5000 হয়েছে। অনেক কর্মবন্ধু কাঁদতে কাঁদতে আমাকে বলছে, স্যার আমরা ভেবেছিলাম 500 টাকা বাড়বে, তো আমাদের মুখ্যমন্ত্রী এত ভালো 2000 টাকা একসঙ্গে বাড়ালেন। আমি তাদের বললাম তা নয়, আগামী বছর সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে তোমরা 5000 টাকা বোনাস পাবে, তোমাদের ছেলে মেয়েদের জামা কাপড় কিনতে পারবে। ভাবতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান বক্তা আছেন। বিশেষ করে আমি যে গুটি কয়েক সাহেবকে সম্মান করি, তার মধ্যে আমাদের এখানকার বড় সাহেব আছেন, তাদের বক্তব্য শুনুন। আজকে আপনাদের ডিসিপ্লিন দেখানোর দিন। সভাপতির বক্তব্য শেষ হওয়ার আগে, সভা সমাপ্তির আগে আপনারা একটা ডুবো কিন্তু উঠবেন না। যদি আপনারা কেউ উঠে যান, ভাববো যে আজকে সভাটা কিন্তু ব্যর্থ। পারবো তো? তাহলে শেষ পর্যন্ত থাকবো, সবাই একভাবে চলবো তো? এর পরের বারে মিটিং করলে ফাঁকা মাঠে করবো, সাহেবকে নিয়ে, শান্তনুবাবুকে নিয়ে। দ্বিতীয় রাজ্য সম্মেলন বড় কোনো জায়গায় হবে। আর আমি বক্তব্য শেষ করার আগে ক্ষমা চাইছি, আমার বাইরে যে আমাদের হোমগার্ড এনভিএফরা ওয়েট করছেন, গরমের মধ্যে জায়ান্ট স্ক্রিনের ছবি দেখছেন, সেটা আগে থেকেই আমরা বলেছিলাম, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের সামান্য খাবারের ব্যবস্থা আছে। আর একটা কথা বলবো, আমি শ্যামলকে বলেছিলাম 1 পিস মাছ, ভাত, ডাল আর তরকারি। তো সাহেব তো সব খবর রাখেন। শ্যামল, এত দূর থেকে লোকজন আসছে, খাওয়ার কি হবে? শ্যামল বললো, স্যার 1 পিস মাছ, ডাল আর একটা 5 মিশালি তরকারি। উনি বললেন, না, মেদিনীপুরে আসবে, প্রত্যেককে তুমি ভেটকি মাছ খাওয়াবে। হাততালির জন্য বলিনি, মানসিকতা। মানুষ চিনবেন, ভালো করলে যেন বাঁধাকপি হয়। আর সবাই যা খাবে, শান্তনুবাবু, আমি, বিজিতবাবু সবাই খাবো। স্যার আমার কাছে অস্বীকার করতে পারবেন তিনি কথা বলেননি? পারবেন। এগুলো থেকে মানুষ চেনা যায়, ফ্যামিলি চেনা যায়। মরা গাছে ভালো আপেল হয় না, ভালো আপেল হতে গেলে ভালো গাছের দরকার হয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি বাসুদেব প্রামাণিক, উপস্থিত আছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের যিনি নিচুতলার পুলিশ কর্মচারী, আশা আকাঙ্ক্ষা যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন, মাননীয় এসপি সাহেব দ্বিতীমান সরকার আইপিএস মহাশয়। উপস্থিত আছেন আমাদের দক্ষ কনভেনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিজিত রাও, আমাদের কলকাতা পুলিশের আমার সাথে এসছেন নহুর আলী আমি শাহ কনভেনার। উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল কমিটির কর্মকর্তাগণ। সর্বোপরি আপনারা টোটন, গৌর, রাজা, সবিতা এবং তাদের সংগঠনের প্রত্যেকের ভাই বোনেরা এবং বন্ধুরা, আজকে খুব গর্বের দিন। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম যে ভলেন্টিয়ার ফোর্স এনভিএফ এবং হোমগার্ড বাহিনীর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করছেন। এবং এই অনুষ্ঠানের যেদিন আয়োজন করেছিল, বিজিত দা আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল কোথায় করা যাবে। তা বিজিত দাকে বলেছিলাম, পশ্চিম মেদিনীপুর আপনার বাড়ি, ওখানে করুন। আর পশ্চিম মেদিনীপুরের একটা ঐতিহ্য আছে, দাবি আদায়ের ঐতিহ্য আছে। পশ্চিম মেদিনীপুর শহীদদের পীঠস্থান, এখানে করুন। আর পশ্চিম মেদিনীপুরের যিনি এসপি আছেন, তিনি নিচুতলার পুলিশ কর্মচারীদের দিকে তাকিয়ে থাকেন সবসময়। সুতরাং তার জেলায় আমাদের এই প্রথম সম্মেলন হবে। এই প্রথম সম্মেলনের বার্তা আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে পৌঁছাই, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে, তার নজরে আছে আজকে এই সম্মেলন হচ্ছে, তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য। তিনি আসতে পারেননি, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মমতা ব্যানার্জি
মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, 21শে নভেম্বর 2024। শুভেচ্ছা বার্তা। পশ্চিমবঙ্গ পুলিশের কর্মরত সমস্ত হোমগার্ড এবং এনবিএফ বাহিনীর সদস্যদের প্রথম রাজ্য সম্মেলন আগামী 29শে নভেম্বর 2024 পশ্চিম মেদিনীপুর জেলার শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হবে জেনে আনন্দিত হলাম। জনগণকে সুরক্ষা দিতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগী পুলিশ কর্মীরা আমাদের পুলিশ বাহিনীকে যথাযথ সাহায্য করেন। এই সদর্থক ভূমিকা আগামী দিনে আরো সুদৃঢ় হবে এই আশা রাখছি। রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক শুভকামনা। মমতা ব্যানার্জি। তাই এই সম্মেলন যেদিন শুরু হয়েছে সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানেন এই রাজ্য সম্মেলন মেদিনীপুরে প্রদ্যুৎ স্মৃতি ভবনে হচ্ছে। আমাদের এই ওয়েলফেয়ার বাহিনী, ওয়েলফেয়ার কমিটি কোনো ট্রেড ইউনিয়ন সংগঠন নয়। ওয়েলফেয়ার কমিটি একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্ডার করে একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এবং আমাকে কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছিলেন, সেদিন তার উদ্দেশ্য ছিল যে আমরা যারা ফোর্সে কাজ করি প্রত্যেকের উপরতলার কর্মচারী থেকে নিচুতলার সিভিক ভলেন্টিয়ার, এনবিএফ, হোমগার্ড, আমাদের কর্মবন্ধু, ভিলেজ পুলিশ, প্রত্যেকে, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, বিভিন্ন র্যাঙ্ক যেগুলো আছে সেই প্রত্যেকের র্যাঙ্ক এবং তাদের পরিবার, তাদের বাচ্চা কাচ্চা যারা সামনে বসে আছেন, বিশ্বজিৎ দা আছেন, কবিরাজ দা আসতে পারেনি, মলয় দা আছেন, এখানে মাহমুদ আগে এখানকার ওয়েলফেয়ারের আগের বছর যখন আমি এসেছিলাম ও ওয়েলফেয়ারের এখানকার কনভেনার ছিল, এখনো অবসরপ্রাপ্ত সংগঠনের নেতা ও সামনে বসে আছে। তাই প্রত্যেককে নিয়ে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে, তাদের পরিবারদের নিয়ে এবং যারা আমাদের সাথে নেই, পরলোক গমন করেছে, শহীদ হয়েছেন, তাদের এক ছাতা, তাদের পরিবারকে এক ছাতার তলায় তুলে এনে আমাদের এই সংগঠনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। এই বার্তা মুখ্যমন্ত্রী সেদিন দিয়েছিলেন এবং সেইটাই আমরা একটা একটা করে পূরণ করছি। আপনারা অনেক দাবি দেওয়া পেশ করেছেন, সব দাবি দেওয়া আমি শুনেছি। আপনাদের দাবি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ন্যায্য দাবি এবং 2024 সালে আপনাদের সংগঠন প্রতিষ্ঠা হয়েছে, ওয়েলফেয়ার বোর্ড, আপনারা আমাদের সাথে এসছেন, আপনাদের কমিটি তৈরি হয়েছে। তার আগে থেকে আমার দাবি আছে, তার আগে থেকে আমরা চাই হোমগার্ডদের যে বেসিক পে সেটা কনস্টেবলদের যে মিনিমাম বেসিক পে তার সমান হোক, এই দাবি আমি গভর্নমেন্টকে করেছি। এনবিএফ পুরাতন বাহিনী, সেই বাহিনীর অনেক ফাইল আমি চাইলেও সেই বাহিনীর ফাইল স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছাতে বছর কেটে যায়। 3,50,000 থেকে 3 লাখ, 3 লাখ থেকে 5 লাখ করতে গিয়ে কল্যাণী থেকে ফাইল টেনে টেনে লালবাজারে আনতে আমাদের 1 বছর লাগে। আপনাদের ছুটি ছাটা যেতে, ওখানে পৌঁছাতে আপনাদের সিএল যেটা হয়েছে, সিসিএল যেটা হয়েছে, সেই দরখাস্ত যখন আসে তখন আপনাদের প্রায় ছুটি শেষের মুখে থাকে। সিসিএল পেতে আপনাদের আলাদা করে আবার একটা মেমো করতে হয়, তাহলে আপনারা সিসিএল পায় না। কখন মেমো হয়? যখন ছুটি শেষ হওয়ার আগে। আমি সব জানি এনবিএফদের। তাই আমরা চাই এনবিএফ বাহিনীর ফাইল এক ছাতার তলায় এনে হোম ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডিপার্টমেন্ট, সেই মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টে আগে আনতে হবে। যেদিন আমরা এনবিএফ কে মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে আনতে পারবো, সেই দিন আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো জাস্টিফিকেশন হবে। আপনাদের কোনো দাবি পড়ে থাকবে না। যেদিন প্রথম ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়েছিল তার আগে আমি 2011 সাল থেকে লড়ে যাচ্ছিলাম যে নিচুতলার পুলিশ কর্মচারীদের জন্য একটা কোনো প্ল্যাটফর্ম হোক, যেই প্ল্যাটফর্মে আমরা আমাদের কথা শোনাই। আমার সাথে মুখ্যমন্ত্রীর পরিচয় থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার ব্যক্তি স্বার্থ বলবো প্রতিদিন। আমি চেয়েছিলাম আমাদের নিচুতলার পুলিশ কর্মচারীরা যেভাবে ডিপ্রাইভ হয়েছিল 11 থেকে 16, এই টাইমটায় পশ্চিমবাংলায় নন গেজেটেড কর্মচারী সমিতি ছিল। তারা
জায়গায় জায়গায় দালালি করে বেড়াতো, আর পুলিশের যে ডিসিপ্লিন, সেই পুরো ডিসিপ্লিনটাকে নষ্ট করে দিয়েছিল। সাহেবরা যারা আমাদের এই ওয়েলফেয়ার বোর্ড আছেন, এই ওয়েলফেয়ার বোর্ডের মেদিনীপুরের চেয়ারম্যানকে জানেন? আমাদের সাহেব, দ্বিতীয়মান সরকার আইপিএস সাহেব। তো আমরা যখনই কোনো দাবি করব, আমরা এসপি সাহেবের ঘরে গিয়ে পায়ে পা তুলে করব না, জামার চারটে বোতাম খুলে গলার চেন করে করব না। আমরা ডিসিপ্লিন ফোর্স, আমরা এসপি সাহেবের কাছে আমাদের যে কমিটি আছে, সেই কমিটি গিয়ে দাবি পেশ করবে। এসপি সাহেব তার যে দাবি যেগুলো পারবেন সেগুলো তিনি আমাদের করে দেবেন। তারপরে সেই দাবিগুলো আস্তে করে তিনি ওপরে বাড়াবেন এবং আমরা আস্তে আস্তে পার্সু করব। এবং ডিজি সাহেব আমাদের ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রাজ্যে, তার কাছে গিয়ে দাবি নিয়ে যাবো। তিনি যেটা না পারবেন হোম ডিপার্টমেন্টে যাবে, হোম ডিপার্টমেন্টে আমি পার্সু করে যতটা পারি সেই দাবিগুলো আদায় করব। এটাই হচ্ছে আমাদের ফরম্যাট। তা এই নন গেজেটেড কর্মচারীরা এই ফরম্যাট মানেনি। তারা নিজেদের স্বার্থে নিজেদেরকে সর্বেসর্বা মনে করে পুলিশ বাহিনীটাকে একটা গোল্লায় পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য আমাদেরকে 11 থেকে 16 সাল পর্যন্ত ভুগতে হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের অ্যাসোসিয়েশন, সেটাও তার জন্য, তখন যে অ্যাসোসিয়েশনটা অনেক পুরনো অ্যাসোসিয়েশন, 1902 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেই অ্যাসোসিয়েশনটাকেও তার ক্ষেত্রে ব্যান করতে হয়েছিল। পরবর্তীকালে অনেক চেষ্টা করে 16 সালে আমি ওয়েলফেয়ারের আস্তে আস্তে করে কাজ শুরু করি। প্রথম কাজ যেখানে আরম্ভ হয় সেটা হচ্ছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার সেল তৈরি হয়। সেখানে আমরা বডিগার্ড পুজোর যে দায়িত্ব সেটা আমি পাই এবং তারপর থেকে ওখান থেকে ধীরে 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 20 সালে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে পুরোটাই ওয়েলফেয়ার কমিটিতে এনে আমরা ওয়েলফেয়ার কমিটিকে সুদৃঢ় করেছি এবং একটা সংঘবদ্ধ জায়গায় এনে পৌঁছেছি। 16 সালে যেদিন সংগঠন করেছিলাম সেদিন 1,31,000 সিভিক ভলেন্টিয়ারের চাকরি সঞ্জীব ব্যানার্জির মাননীয় সঞ্জীব ব্যানার্জি বিচারপতির কোর্ট থেকে ক্যান্সেল হয়ে গেছিল। 3টে থানা, বারিকুল, সারাঙ্গা এবং মেদিনীপুরের আর একটা থানার ইন্টারভিউ নিতে গিয়ে কোনো রকম অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি ক্যান্সেল হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার আরো 3টে ডিস্ট্রিক্ট, বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া এবং 24 পরগনা ডিস্ট্রিক্টের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কোর্টে লড়ি এবং নিশিতা মার্তের কাছ থেকে সেই সিভিক ভলেন্টিয়ারদের চাকরি আবার পুনরায় তাদের চাকরি ব্যাপারটা কোর্টের অর্ডার হয়। তাই আজকে যারা লাফিয়ে বেড়াচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি চলে যাবে, হবে না। মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, কারো জনদিন মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই চাকরি খাওয়ার ক্ষমতা কেউ নেই। পশ্চিমবাংলায় একদিনে 1,51,000 ছেলেকে একটা ডিপার্টমেন্টে এনে গোটা পশ্চিমবাংলার ট্রাফিক ব্যবস্থা থেকে নিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসকে আজকে পশ্চিমবাংলায় একটা নতুন রূপ পেয়েছে। আজকে এনবিএফ আছে, হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, ভিলেজ পুলিশ আছে। আজকে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কেবল টিভিতে খারাপ, সন্ধ্যাবেলায় বসলে। আপনাদের জন্য আজকে রাস্তায় যখন বাস যেত, পশ্চিম মেদিনীপুর জেলার অংশ ছিল লোদাসলি জঙ্গল। আমরা যখন পুলিশের লোকরা রেড করতে যেতাম, ওইদিকে পাইলট কার লাগাতো, এইদিকে পাইলট কার লাগাতো, মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হতো, তা নাহলে পুরো গাড়ি ছিনতাই হয়ে যেত। আজ সেই লোদাসলি জঙ্গলের কাছে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি হয়েছে। ছেলেমেয়েরা সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় যখন আমি ঝাড়গ্রাম থেকে মিটিং করে আসি, তখন সেই লোদাসলি জঙ্গলে ছেলেমেয়েরা বসে আড্ডা দেয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 3টে থেকে 4টে রাস্তা ছিল, রাত্রিবেলায় ভোরবেলায় গাড়ি নিয়ে যাওয়া যেত না, ডাকাতি হতো। এবং আপনারা দেখেছেন ধানতলার ডাকাতির কথা, বাসে কি ধরনের অত্যাচার হয়েছিল। বিয়ে বাড়ির বাস যেতে গেলে পুলিশের পাইলট কার সহযোগিতা নিতে হতো। নর্থ বেঙ্গলের রকেট বাসগুলো যেগুলো ধর্মতলা থেকে বেরোতো, কিছু কিছু জায়গায় সেখানে পুলিশ এসকর্ট করে দিত। আজকে সেই দিন পশ্চিম বাংলায় নেই। কেন নেই? সেটা আপনাদের জন্য, গ্রামে গ্রামে আপনাদের যে সম্মান প্রতিষ্ঠা হয়েছে, গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের নিয়োগ করেছেন, তারপরে প্রত্যেকটা গ্রামের কাজ আজকে হাতের তালুর মতো মাননীয় বড় সাহেবরা জানতে পারেন, যার ফলে আজকে আইন শৃঙ্খলা ব্যবস্থা টিভি ছাড়া আর কোথাও খারাপ নেই। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা একটা ঠিক জায়গায় পৌঁছে গেছে। আজকে একটা বড় কেস নেই, সেন্সেশনাল কেস যেগুলো আছে, যেগুলো পশ্চিমবাংলায় ডিটেকশন হয়নি এবং তার সাজা হয়নি, একটা নেই।
টিভিতে যারা বড় বড় কথা বলে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা কেস দেখান পশ্চিমবাংলার যে কেসের ডিটেকশন হয়নি। সেটা কেন? সেটা আপনাদের জন্য। আপনারা যারা নিচুতলা সহযোগী পুলিশ নয়, আপনারা পুলিশের অংশ, আপনারা যারা আছেন তাদের জন্য এই কাজ হচ্ছে, তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। এবং এনবিএফ এবং যে হোমগার্ড, তারা সর্বাধিক পুরনো বাহিনী, সেই বাহিনীর দাবিদা আদায় করার কর্তব্য আমাদের। আমরা কোনো রকম দয়া করছি না, সেটা কর্তব্য আমার। এবং আমরা যতটা পারি করে দেখিয়ে দেবো, আগামী দিনে করে দেখিয়ে দেবো। আপনারা এক ছাতার তলায় থাকুন, কোনো রকম ভাবে বিভ্রান্ত হবেন না। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওইসব কি সব হয়েছে আমি সব জানি না, ওইসবের মধ্যে যাবেন না। আপনারা পুলিশের অংশ। আপনি যদি কোনো একটা মেসেজ ফরওয়ার্ড করেন, সেটা যদি মিথ্যে মেসেজ হয়, আপনার পাড়ার ছেলে মনে করবে যে অমুক তো পুলিশে কাজ করে, টোটন তো পুলিশে কাজ করে। টোটন যখন এটা ফরওয়ার্ড করেছে, গৌর যখন এটা ফরওয়ার্ড করেছে, সবিতা যখন এটা ফরওয়ার্ড করেছে, রাজা যখন এটা ফরওয়ার্ড করেছে, তখন নিশ্চয়ই এটা সত্যি কথা। তাহলে এই মিথ্যেটা আপনাদের মাধ্যমে সত্যি হয়ে যাবে। তাই বিভিন্ন মিথ্যে মেসেজ, বিভিন্ন রকম কিছু ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায়, আপনারা সেগুলোকে থেকে বিরত থাকবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে বিরত থাকবেন। আপনাদের জেলায় জেলায় কাজ হচ্ছে। আপনারা যারা হোমগার্ড আছেন, ট্রাফিকে যারা নিয়োগ আছেন, যারা ক্যাম্পে নিয়োগ আছেন, প্রত্যেকটা ব্যারাকে জেলার নেতারা পৌঁছাবেন, সুখে দুঃখে তাদের সঙ্গে থাকবেন। আমাদের ওয়েলফেয়ারের যারা নেতা আছে বা কর্মী আছে জেলায় জেলায়, তারা যদি না পৌঁছায় ট্রেনে তাদেরকে নিয়ে যাবেন। আসুন, আজকে এনবিএফ এর বাড়িতে এই অসুবিধা হয়েছে, আপনি কনভেনার আপনিও চলুন, জয়েন্ট কনভেনার আপনিও চলুন, দেখতে আসুন। প্রত্যেকে আমরা সেবক, আমরা কেউ নেতা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাথায় হাত আছে বলে আজকে এই এত জনসমাবেশে আমার বক্তব্য রাখার সুযোগ হচ্ছে। তাই আমাদের একজনই লিডার, একজনই নেতা, তিনি, তার ছবি এখানে আছেন, তিনি হচ্ছেন আমাদের সবকিছু। সুতরাং আগামী দিনে আমরা সংঘবদ্ধ হয়ে ডিমান্ডগুলোকে করেছেন, ডিমান্ডগুলো তার কাছে পৌঁছে যাবে। কিন্তু আপনাদের একদম ব্যারাক লেভেল থেকে নিয়ে সমস্ত লেভেলে পৌঁছাতে হবে। এবং দেখতে হবে যদি কোনো দুষ্টু গরু থাকে, তাকে ছেটে বাদ দিতে হবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তার কারণ কোনো একটা লোকের জন্য কোনো রকম খারাপ জিনিস করলে গোটা বাহিনীর বদনাম হয়। দেখেছেন কিছুদিন আগে একটা হয়েছে এরকম ঘটনা, আমরা তার ফাঁসির দাবি করেছি। আমরা চাই ফাঁসি, ওয়েলফেয়ার বোর্ড তার ফাঁসি চাই। কোন রকম দুর্নীতি, কোন রকম স্বজন পোষণ, কোন রকম ব্যক্তি স্বার্থ আমাদের ওয়েলফেয়ার বোর্ড তাকে কোন রকম ভাবে পাত্তা দেবে না এবং তার সেটা কোন রকম ভাবে সমর্থনও করবে না। বড় সাহেব সেটা ভালো করে জানে। এবং ওয়েলফেয়ার বোর্ড একটা নির্দিষ্ট দাবির ভিত্তিতে, নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে চলছে। আগামী দিনে আপনাদেরকে নিয়ে, আপনাদের পরিবারকে নিয়ে আমরা এইভাবে এগিয়ে যাব। হোমগার্ড 50,000 টাকা ছিল, 5,000 টাকা করা হয়েছে, এখন 5 লাখ টাকা করা হয়েছে। এখন কিছু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের যখন মারা যাচ্ছে এনবিএফ এবং হোমগার্ড, তাদের ফাইলগুলো ঠিক মতন টাইমে আসছে না, তাদের ঠিক মতন জায়গায় পৌঁছাচ্ছে না, তাদের বাড়ির লোকদের চাকরি পেতে অসুবিধা হচ্ছে। এই জায়গাগুলো আপনারা যারা এখন প্রতিনিধি হিসাবে আছেন, প্রত্যেকটা জিনিস সেন্ট্রাল কমিটিতে পৌঁছাবেন যাতে আমাদের নজরে আসে। একজন লোক মারা গেলে আপনাদের ডেলি ওয়ার্ক, ডেলি পে, মান্থলি একটা পে হয়েছে, আপনার কোনো পেনশন নেই। যদি একজন লোক হঠাৎ করে রাস্তায় মারা যায়, তার ফ্যামিলি যদি 6 মাস কিছু না পায়, তাহলে কিন্তু চাকরি না পায়, তাহলে কিন্তু তার ফ্যামিলি একটা অথান্তরে পড়ে। সুতরাং আমাকে সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে যত শীঘ্রই হোক তার টাকাটা আদায় করে দিতে হবে এবং তার চাকরির সুবন্দোবস্ত করতে হবে। এটা এই জন্যই আমাদের এই কমিটি, কোনো দাদাগিরির জন্য এই কমিটি কিন্তু নয়। পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো দাদাগিরির জন্য কমিটি নাই। প্রত্যেকে যারা বিপদে পড়বে, অসুবিধায় পড়বে, ফ্যামিলি অসুবিধায় পড়বে, তাদেরকে পড়ে থাকার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য এই কমিটি। এবং আমাদের ক্যালকাটা পুলিশের বসে আছেন রুহুল আহমেদ শাহ, বিজিত দা বসে আছেন। আমাদের মেডিকেল সেল তৈরি হয়েছে। এই মেডিকেল সেলের কাজ হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের যে সিভিক ভলেন্টিয়ার, যে হোমগার্ড, যে এনবিএফ, যে ভিলেজ পুলিশ, যে কনস্টেবল, যেই হোক, আমাদের ওয়েলফেয়ার বোর্ডের ছাতার তলায় যারা আছে, তারা যদি অসুস্থ হয়, তাদের সর্বোচ্চ হসপিটালে নিয়ে গিয়ে তাদের সুবিধা দেওয়ার কাজ এবং কর্তব্য আমাদের। সেটা ক্যালকাটা পুলিশ কলকাতাটা দেখবে,
বেঙ্গল পুলিশ বেঙ্গলটা দেখবে, এই সুবিধা আপনারা পাবেন। এটা যারা আমাদের স্টেজে বসে আছেন তারা সেই কর্তব্য পালন করবেন, এটা আমি আশা করি। আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করছেন, প্রত্যেক জেলায় প্রত্যেকটা নেতৃত্বের সঙ্গে সংযোগ রক্ষা করে চলবেন, ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে সংযোগ রক্ষা করে চলবেন। আমরা প্রত্যেকে আমরা একটা ছাতার তলায় থাকলে আগামী দিনে প্রত্যেকটা দাবি আদায় করতে আপনাদের সুবিধা হবে। আপনাদের যে ছুটি ছাটা এনবিএফ এর আমি যত তাড়াতাড়ি পারবো মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনে এনবিএফ বাহিনীর ফাইলগুলো যেগুলো পড়ে আছে সেগুলো যাতে যত শীঘ্র তার কাছে আসে সেই ব্যবস্থা আমি অতি শীঘ্রই করব। আর আপনাদের এই সম্মেলন তার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং আমরা বলছি যে দাবি দেওয়া আদায় করা পাইয়ে দেওয়া কর্তব্য আমরা পালন করব। আপনারা কেবল সংঘবদ্ধ হন, এক ছাতার তলায় থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন যে আগামী দিনে আমরা যেন এই ভাবেই চলতে পারি এবং আগামী দিনগুলো যাতে আমাদের দাবি আদায়ের পথে আরো সুগম হয়। আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না, অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, পুলিশ সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে, নানা রকম কথা বলে, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনবিএফ এরা নাকি কর্মচারী নয়। একদিকে বলবে এদের মাইনে কম, এদের নাকি পাড়ায় মেয়েদের বিয়ে দিতে চায় না, আবার একদিকে গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে বলবে এদিকে চাকরি দেবেন না, এরা একটা পার্টির ক্যাডার, এদেরকে ডিউটি দেবেন না ভোটের সময়, এরা একটা পার্টির ক্যাডার। আবার হাইকোর্টে গিয়ে বলবে এদিকে ল অ্যান্ড অর্ডার দেবেন না, এরা একটা পার্টির ক্যাডার। তো এই দ্বিমুখ লোকদের চিনে নিতে হবে আগামী দিনে, দ্বিচারিতা যারা করছে তাদেরকে চিনতে হবে এবং ভাবতে হবে নিজেদেরকে যে কে ভালো চাইছে কে খারাপ চাইছে, এটা ভাবার দায়িত্ব মানুষ হিসাবে আমাদের আছে। তাই কোন রকম ভাবে বিভ্রান্ত হবেন না। যতদিন পর্যন্ত এই আমাদের যে সবাই মিলে একসাথে থাকবো, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যতদিন পর্যন্ত থাকবে, আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব এবং দাবি দেওয়া কোনো আজকে সিভিক ভলেন্টিয়ারের সমস্ত দাবি পূরণ হয়েছে। ৩,৫০০ টাকা মাইনে ছিল, আস্তে আস্তে বেড়ে ১০,০০০ টাকা হয়েছে। আপনাদেরও যে দাবি দেওয়াগুলো আছে আস্তে আস্তে একটা একটা করে আমরা নিয়ে গিয়ে পূরণ করব। এবং এই ডিস্ট্রিক্টের আগেরবার আমরা এসেছিলাম, আপনারা যে টিএ বিলের কথা বলছেন, আমি স্যারকে বলেছিলাম স্যার একটা সিভিক ভলেন্টিয়ার পশ্চিম মেদিনীপুরের একটা সাব ডিভিশন থেকে আর একটা সাব ডিভিশনে যেতে গেলে, বা হোমগার্ড একটা সাব ডিভিশন থেকে আর একটা সাব ডিভিশনে যেতে গেলে, এনবিএফ যদি একটা সাব ডিভিশন থেকে একটা সাব ডিভিশনে যেতে হয়, তারা যদি স্কুটারেও যায় বাসেও যায়, এদের তো কোনো পরিবহন ব্যবস্থা নেই, তাহলে যদি তারা যায় তাদের অনেক খরচ হয়ে যায়, তাদের মাইনেটা কম। আপনি যদি দেখেন তো ভালো হয়। উনি আমাকে কথা দিয়েছিলেন যে একটা সাব ডিভিশনের লোককে আর একটা সাব ডিভিশনে আনলে আমি অন্তত মিনিমাম বাসের ব্যবস্থা করব। আর যদি সেরকম হয় আমি চেষ্টা করব তাদের ওই সাব ডিভিশনের মধ্যে ডিউটি দেওয়ার। এবং এটা একমাত্র পূর্ব মেদিনীপুরেই চালু আছে, সেটা স্যারের পশ্চিম মেদিনীপুরেই চালু আছে, সেটা আমাদের স্যারের জন্য আছে। তাই অনেক জিনিস এই পশ্চিম মেদিনীপুরে অনেক জিনিস আমাদের সুবিধা হয়ে গেছে। আশেপাশের ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলোকে স্যারের যে কাজগুলো করেন সেই কাজগুলো আমরা অন্য ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে বলার পর আমাদের এই 5টা ডিস্ট্রিক্টের কাজের পরিধি অনেক ভালোভাবে হয়েছে। আপনারা ভালোভাবে থাকুন, ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে থাকুন, আগামী দিন আমরা অনেক দূর এগিয়ে যাব। এই কথা বলে আমি আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে দূর দূরান্ত থেকে এসছেন, যারা ফিরে যাবেন ভালোভাবে ফিরে যাবেন। কোনো অসুবিধা হলে আমরা কলকাতায় আছি, বিজিতদা আছে, প্রত্যেকে যোগাযোগ রাখবেন, কোনো অসুবিধা হবে না এবং আগামী দিনে আপনাদের সাথে থাকবো এই কথা বলে এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়েলফেয়ার বোর্ড জিন্দাবাদ। আজকে এই ঐতিহাসিক জেলায় ঐতিহাসিক সভামঞ্চ প্রদ্যুৎ ভবনে আয়োজিত আমাদের রাজ্যের হোমগার্ড এবং এনবিএফ ভাইদের যে সম্মেলন, সেই সম্মেলনের সভামঞ্চ উপস্থিতি, আজকের এই সভার প্রধান অতিথি তথা সম্মানীয় শ্রী দীপ্তিমান সরকার আইপিএস জেলার অধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা, আজকের এই সভার প্রধান বক্তা তথা আমাদের
ওয়েলফেয়ার কমিটির অভিভাবক শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, কোঅর্ডিনেটর পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সমন্বয়ে মঞ্চে উপস্থিত আজকের এই সভার বক্তা শ্রী বিজিতা সারাউত, কনভেনর পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি, বক্তা শ্রী রুলামিন ভাই, আমাদের কলকাতা পুলিশের কনভেনর, এবং আমাদের পশ্চিমবঙ্গ ওয়েলফেয়ার কমিটির আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, তৎসহ আমাদের যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীর যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয় এবং সহসভাপতি শ্রী মলয় কুমার দত্ত মহাশয়, তৎসহ উপস্থিত আমার সামনে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের সহকর্মীবৃন্দ এবং সহযোগী সমস্ত পুলিশ কর্মীবৃন্দ, সকলকে আমি স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা সেই পাহাড় থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে, বাংলাদেশের বর্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন। আমাদের সভা এই যে আমাদের হোমগার্ড বা এনভিএফ যে রাজ্য সম্মেলন আজকে এখানে হলো, এই সম্মেলনে আমাদের তোতন, আমাদের সবিতা যে সমস্ত দাবিগুলো আমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরলেন, আমাদের যারা এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছি, যারা আমাদের অভিভাবক হিসেবে আছেন, তারা আপনাদের এই দাবিগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করে আপনাদের দাবিগুলো পূরণের চেষ্টা করবেন, তারা আশ্বাস দিয়েছেন। আপনারা সেই আশ্বাস আপনারা পেয়েছেন। আমাদের রাজ্যে হোমগার্ডের সংখ্যা বর্তমান 12,000 এবং আমাদের রাজ্যে এনভিএফের সংখ্যা 14,500। এই বিরাট বাহিনী থেকে আজকে মাত্র আমরা 1 থেকে 1,500 আমাদের এই হোমগার্ড এনভিএফের সহকর্মীদের নিয়ে আমরা আজকে রাজ্য সম্মেলন করলাম। বৃহত্তর আকারের আমাদের কর্মীরা এখনো আমাদের বিভিন্ন জেলাতে আছে, যারা এই রাজ্য সম্মেলনের প্রতিফলন কি তারা জানতে পারছে না। তাই আমি আপনাদের সামনে অনুরোধ করব, আপনারা জেলায় ফিরে গিয়ে আপনাদের আজকের যে বার্তা, আজকের যে সভা যে সমস্ত বিষয় আলোচনা হলো, সেগুলো আপনারা তাদের সামনে তুলে ধরবেন। একটি শুরু করা যে কোনো জিনিস সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। তাই আমি অনুরোধ করব, রাজ্য কমিটি যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা জেলাগুলোকে আরো চাঙ্গা করে তুলতে হবে। এখনো প্রত্যেকটা জেলায় আমার কাছে যেটুকুনি খবর আছে সেইভাবে আমরা সেখানে কমিটি করে দিলেও সেইভাবে আমরা সেই জেলাকে সেইভাবে তৈরি করতে পারিনি। তাই অনুরোধ করব, এই রাজ্য কমিটি যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা জেলায় জেলায় গিয়ে সেই কমিটিগুলোকে আরো ভালোভাবে তুলে ধরবেন। এবং সর্বশেষে বলবো, সকলকে এক ছাত্র সহায়ক তলায় এসে আমরা একত্রিতভাবে আপনাদের দাবি দাওয়া পূরণের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব, এই অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি।